পুতিনের সাথে ঐতিহাসিক বৈঠকের কয়েক ঘন্টা আগে রাশিয়াকে ট্রাম্পের হুমকি, ক্ষুব্ধ মস্কো। দুই ক্ষমতাধর নেতার আলোচনা কি হবে? ৭৩ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে ডুবল মেক্সিকো, দাবানলে পুড়ছে ইউরোপ, বন্যায় তলিয়ে গেল কয়েকটি দেশ। কিভাবে বাঁচবে মানুষ? ২৪ বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে ৪৮ বছর আগে তৈরি মহাকাশ যানটি। কিভাবে সম্ভব হচ্ছে জানবো আজ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে রাশিয়াকে হুমকি দিয়ে চরম সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আলাস্কায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতার বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বললেন, ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে এমন হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আদতে যুদ্ধ শেষ করার সব বিকল্প নষ্ট করে ফেলছেন বলে মন্তব্য করেছে মস্কো। প্রশ্ন উঠেছে, বৈঠকের কয়েক ঘন্টা আগে কেন এমন হুমকি ট্রাম্পের? বরাবরের মতো প্রচারের আলোতে থাকার জন্য, নাকি হারের আতঙ্কে নিজের ইমেজ রক্ষার জন্য? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধে ইতি টানতে না চান, তাহলে রাশিয়াকে খুবই ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আলাস্কায় হতে চলা দুই নেতার বৈঠকের আগেভাগে বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন তিনি। ওই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উপস্থিত ছিলেন। এদিকে রাশিয়াকে কোন ধরনের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তা জানাননি ট্রাম্প। এর আগে মস্কোর বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিলেও বাস্তবে এখনও তা কার্যকর করেননি তিনি। এ যাত্রায় ভয়াবহ পরিণতি বলতে কঠোর নিষেধাজ্ঞা কার্যকরের কথা বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তবে ভার্চুয়াল বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে শুক্রবারের আসন্ন বৈঠকও খুব ভালো হবে বলে আশাবাদী তিনি। এদিনের বৈঠকে দ্রুততম সময়ে জেলেনস্কি সহ পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেবেন বলে জানান ট্রাম্প। তবে শুক্রবারের বৈঠক ইতিবাচক না হলে পরের বৈঠকটি আর হবে না বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বুধবারের ভার্চুয়াল বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অনুরোধ করেন, পুতিনের সাথে যে কোনো শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যেন ইউক্রেন বা তার স্বার্থকে উপেক্ষা করা না হয়। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, যদি রাশিয়া শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে তার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। একই সাথে ইউক্রেনকে যথাযথ নিরাপত্তার গ্যারান্টিও দেয়া প্রয়োজন। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেনে শান্তির সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই সঠিক হতে পারে না। চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি এবং কূটনীতির মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা সমন্বিতভাবে সব প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এদিকে এদিন জার্মানির বার্লিনে মার্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন শান্তি আলোচনার নাটক করছেন। তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, বরং তিনি দেখাতে চাইছেন রাশিয়া গোটা ইউক্রেনই দখল করতে পারে। এরপরও ট্রাম্প পুতিন বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়টি গুরুত্ব পাবে বলে আশাবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। জার্মান চ্যান্সেলরও রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুত থাকলেও রাশিয়া সাড়া দিচ্ছে না। রাশিয়ার দখলদারিত্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, বল প্রয়োগ করে সীমানা পরিবর্তনে মস্কোর যে নীতি তা গ্রহণযোগ্য নয়। যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে করে ইউক্রেন তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। হিজল জোবায়ের, বাংলাভিশন। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের সফলতা কামনায় যুক্তরাষ্ট্রের আলাস্কায় ধর্মীয় উপাসনালয়গুলোতে চলছে বিশেষ প্রার্থনা। এই আলাস্কাতেই হবে ট্রাম্প পুতিন ঐতিহাসিক বৈঠকটি। মিটফাজদের আপডেট ডেস্ক রিপোর্ট। চার্চের ভেতরে চলছে প্রার্থনার অনুষ্ঠান, তবে এটি সাধারণ নিয়ম মাফিক কোনো প্রার্থনা নয়। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠককে সামনে রেখে আয়োজন করা হয়েছে এই বিশেষ প্রার্থনার। ইউক্রেনে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাঙ্করেজের এক অর্থোডক্স চার্চে ৪৫ মিনিটের দীর্ঘ এই প্রার্থনার আয়োজন করা হয়।
ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে আগামী 15ই আগস্ট আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বহুল প্রতীক্ষিত এই বৈঠকের ফলাফল কি হবে সেদিকেই এখন নজর পুরো বিশ্বের। তবে সবচেয়ে বেশি উত্তেজনা কাজ করছে আলাস্কাবাসীর মধ্যে। পাহাড় আর বরফে ঢাকা রাজ্য আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। 1867 সালে রাশিয়া অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার পর 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আলাস্কায় রাশিয়ার প্রভাব এখনও বিদ্যমান। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই রাজ্যেই আলোচনায় বসতে যাচ্ছেন দুই বিশ্বনেতা, যার প্রভাব পড়েছে আলাস্কার রাজনীতিক ও সাধারণ মানুষের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়েও। প্রার্থনায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা শীঘ্রই এই যুদ্ধের অবসান ঘটবে। খ্রিস্টানদের একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর ঘটনা হৃদয়বিদারক বলেও মনে করেন অনেকে। একজন অর্থোডক্স খ্রিস্টানের সাথে আরেকজন অর্থোডক্স খ্রিস্টানের লড়াই ঠিক নয়। রাশিয়ান অর্থোডক্স ভাইরা ইউক্রেনীয় অর্থোডক্স ভাইদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের তো এক হওয়ার কথা। এটা আমাদের প্রভুর হৃদয় ভেঙে দেয়। আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীর সকল মন্দকে জয় করতে পারে একটি মাত্র জিনিস, আর তা হলো ঈশ্বরের ভালোবাসা। রুশরা বলছেন তারা ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান না। পুতিন চান একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ প্রতিবেশী, যে দেশটির সেনাবাহিনীর আকার ছোট হবে এবং তারা ন্যাটোর সদস্য হবে না। অন্যদিকে চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোটকে ভাঙতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বড় কারণ এটি। পুতিনকে দেওয়ার মতো সুবিধাও ট্রাম্পের কাছে আছে। রাশিয়ায় বিনিয়োগ করে এবং নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটির অর্থনীতিতে গতি ফেরাতে সাহায্য করতে পারেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এই বৈঠক থেকে রাজনৈতিক সমাধানের পাশাপাশি ব্যক্তিগত স্বার্থ উদ্ধারও প্রচেষ্টা চালাবেন ট্রাম্প। বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের ইতি ঘটলে সেটিকে নিজের কৃতিত্ব হিসেবেই দাবি করবেন ট্রাম্প। ট্রাম্প জানেন এই বৈঠক বিশ্ব মিডিয়ায় অনেক কভারেজ পাবে, আর যার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজে। আমার মনে হয় ভ্লাদিমির পুতিন তার বন্ধু ট্রাম্পকে এখন সহযোগিতা করতে চাইছেন, আর সেই সহযোগিতা এমন একটি শান্তি চুক্তির দিকে যাবে যা ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার জিততে সাহায্য করবে। আমার ধারণা পুতিন কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে খুব আগ্রহী হবেন। হয়তো এগুলো হবে কেবল লোক দেখানো, যাতে ট্রাম্প শান্তি পরিকল্পনার মালিকানা দাবি করতে পারেন। ট্রাম্প এটিকে পুতিনের নয়, নিজের প্রস্তাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবেন, আর পুতিন এ ব্যাপারে ট্রাম্পকে বাধা দেবেন বলে মনে হয় না। ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠককে সাম্প্রতিক সময়ের সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বৈঠকের ফল কেমন হবে সেটির দিকে তাকিয়ে আছে কিয়েভ ও ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে আলাস্কার বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ পাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। শুধু যুদ্ধ সংঘাত নয়, বরং ঝড়, বন্যা, দাবানলের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ভয়াল থাবায় ধ্বংসের মুখে আমাদের এই বিশ্ব। একদিকে 73 বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মেক্সিকো, অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই স্পেন, তুরস্ক, সিরিয়া সহ ইউরোপের কয়েকটি দেশের লাখো একর জমি। শুধু তাই নয়, ভয়াবহ বন্যায় ধুঁকছে ভারত, পাকিস্তান, চীন, হংকং ও বাংলাদেশ সহ অনেক দেশ। বিজ্ঞানীরা বলছেন, মানুষ যুদ্ধ করে যেমন নিজেরা নিজেদের খুন করছে, তেমনি মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা, যাতে প্রাণহানি ঘটছে অনেকের। মানুষের জীবন বাঁচাতে মানুষ কি কার্যকর পদক্ষেপ নেবে? প্রশ্ন গোটা বিশ্বের নিরীহ অসহায় সাধারণ নাগরিকদের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গেল 73 বছরে এমন ভয়াবহ বৃষ্টি আর বন্যা দেখেনি মেক্সিকোবাসী। রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে নেজাহুয়াকুয়াটল শহরের শত শত বাড়িঘর। কোথাও কোমর, আবার কোথাও হাঁটু সমান পানি, কোথাও যাবার উপায় নেই, তাই পানির ভেতরেই কোনো রকম বসবাস। পানিতে ডুবে গেছে শখের গাড়িগুলো। এমন বন্যার জলবদ্ধতার জন্য ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন তারা। আমি জানি না বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার কি করছে। গত 10-12 বছরে এমন ভয়াবহ বন্যা দেখিনি। 73 বছরেও এমন তীব্র বৃষ্টি হয়নি। এখানকার ড্রেনেজ ব্যবস্থা খুবই বাজে। কে করবে এসব সমস্যার সমাধান সেটাও জানি না।
মেক্সিকোর প্রতিবেশী যুক্তরাষ্ট্রেও দেখা দিয়েছে বন্যা। দেশটির আলাস্কা অঙ্গরাজ্যের জুনাও শহরে এভাবেই হিমবাহ গলছে, আর অস্বাভাবিকভাবে বরফখণ্ড গলায় বাড়ছে পানির উচ্চতা। এরই মধ্যে ভয়াবহ বন্যা সতর্কতা দেখিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জুনাও প্রশাসন। জলবায়ু পরিবর্তনের কারণে 2011 সাল থেকে স্থানীয় মেন্ডেনহল হিমবাহ গলতে শুরু করে। ওই বছর থেকেই এখানে প্রতি বছর বন্যা হচ্ছে। গেল 3 বছর তার ভয়াবহতা ছিল সবচেয়ে বেশি। গত 3 বছর ধরে এই শহরে ভয়াবহ বন্যা দেখা যাচ্ছে। এবছর যেভাবে বরফ গলছে তাতে পানির উচ্চতা কতটা বাড়ে বলা মুশকিল, তবে এটি ভয়ানক বার্তাই দিচ্ছে তা বোঝা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ছাড়াও ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশে বন্যায় পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। পাকিস্তানে মৃত্যু হয়েছে 300 জনের বেশি নাগরিকের। বৃহস্পতিবার ভারতের কাশ্মীরে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের। চীনেও পরিস্থিতি নাজুক। বন্যায় গানসু ও হংকং প্রদেশের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। এদিকে দাবানলে পুড়ছে স্পেন, গ্রিস, তুরস্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। গ্রিসে পাত্রা শহরে ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বহু ঘরবাড়ি ও ফসলি জমি। দাবানলের সতর্কতায় এরই মধ্যে হাজার হাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার ফায়ার ফাইটার। দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়েছে ইউরোপের লাখো একর জমি। সাম্প্রতিক সময়ে দাবানলের সংখ্যা বাড়ার পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। খরা, ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভূমিকম্পের মাত্রাও সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। সম্প্রতি রাশিয়াতে ভূমিকম্পের কারণে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এছাড়া জাপান ও তুরস্কেও ভূমিকম্পের সংখ্যা নেহাত কম নয়। বিজ্ঞানীরা বলছেন, মানুষ যুদ্ধ করে যেমন নিজেরা নিজেদের খুন করছে, তেমনি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে এসব প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। মানুষের জীবন বাঁচাতে মানুষ কি কার্যকর পদক্ষেপ নেবে? বনায়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কি গুরুত্ব দেবে বিশ্ব নেতারা? প্রশ্ন বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজা ভূখণ্ডে শেষ স্বাধীন নগরী গাজা সিটি দখল করেই ছাড়বেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে তার সঙ্গে তুমুল রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়েছে সেনাপ্রধান আইয়াল জামির। সেনাদের প্রস্তাব ছিল ধীরে অগ্রসর হয়ে বেসামরিক নাগরিকদের সরানোর, কিন্তু নেতানিয়াহু ও কট্টরপন্থী মিত্ররা চাইছেন দ্রুত দখল। আন্তর্জাতিক চাপ বৃদ্ধি, নিজ দেশের অভ্যন্তরে বিরোধিতার ঝড়, মুসলিম বিশ্বের বৈরিতা থামাতে পারছে না যুদ্ধবাজ নেতানিয়াহুকে। ইসরায়েলের সেনাপ্রধান কি পারবেন প্রধানমন্ত্রীকে আটকাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজা সিটির দখল নিতে মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ট্যাঙ্ক কামান নিয়ে স্থল অভিযানে ঝাঁপিয়ে পড়েছে তার সেনাবাহিনী। এমন উত্তপ্ত মুহূর্তে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে ক্ষমতার তুমুল দ্বন্দ্ব। গাজা উপত্যকার অংশ গাজা নগরীতে ব্যাপক মাত্রায় মিলিটারি অপারেশন চাননি ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। অন্যদিকে নেতানিয়াহু ও তার কট্টরপন্থী মিত্রদের ইচ্ছা গাজা সিটি দখল করে এখনই অবরুদ্ধ উপত্যকার বাকি অংশের নিয়ন্ত্রণ নিতে হবে। অভ্যন্তরীণ মতবিরোধের এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এখন প্রশ্ন হল, নেতানিয়াহুর পথে কি প্রধান বাধা হয়ে দাঁড়াবেন তার নিজেরই সেনাপ্রধান? ইসরায়েল এখনও দখল করতে পারেনি অবরুদ্ধ গাজা উপত্যকার এমন শেষ নগরী হচ্ছে গাজা সিটি। ইসরায়েলের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সেনাবাহিনীর মতবিরোধ তীব্র হয় এই গাজা সিটি দখলের পদ্ধতি নিয়ে। সেনা কর্মকর্তাদের প্রস্তাব ছিল শহরটিকে চারপাশ থেকে ঘিরে ধীরে ধীরে অগ্রসর হওয়া এবং প্রায় 10 লাখ বেসামরিক মানুষকে সরিয়ে নেয়ার পর সশস্ত্র অভিযান চালানো। কিন্তু নেতানিয়াহু ও তার মিত্ররা এতে রাজি না। তাদের ষড়যন্ত্রে এরই মধ্যে গাজা সিটির দিকে যাচ্ছে সামরিক বাহিনী। তবে ঠিক কবে শহরে প্রবেশ করবে ইসরায়েলি সেনারা কিংবা প্রবেশ করেছে কিনা সে সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি। ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি ও ধ্বংসযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলের উপর এখন বিরক্ত যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় দেশগুলো। নেতানিয়াহুর দখল পরিকল্পনা ঘোষণার পর ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে জার্মানি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া নিয়ে দেশে দেশে চলছে সমর্থনের ঝড়। ইসরায়েলের ভেতরে ক্রমেই দুর্বল হচ্ছে নেতানিয়াহুর অবস্থান। তবুও যুদ্ধ একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি, কারণ তার কট্টর ডানপন্থী জোটসঙ্গীরা হুমকি দিচ্ছে যুদ্ধ থামালে সরকার ভেঙে দেবে।
গাজা সিটি দখলে নেতানিয়াহুর পরিকল্পনা যথেষ্ট নয় বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের দুই উগ্র নেতা ইতামার বেন গাভির ও বেজালেল স্মোটরিচ। তাদের দাবি, প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখল ও ইহুদি বসতি পুনঃস্থাপন করতে হবে এবং সবশেষে গোটা অঞ্চলটিকে বানিয়ে ফেলতে হবে ইসরায়েলের নিজস্ব অংশ। এতটা চরমপন্থী না হলেও নেতানিয়াহুর গাজা সিটি দখলের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও একঘরে করছে। শীর্ষ জেনারেলদের সঙ্গে দ্বন্দ্ব ও তাদের সতর্কতায় কান না দিয়ে গাজা সিটিতে সেনা পাঠানোর ব্যাপারে নেতানিয়াহুর সিদ্ধান্ত শেষ পর্যন্ত ইসরায়েলকেই বিপদে ফেলবে। দেশটির সামরিক বিশেষজ্ঞদের আশঙ্কা, গাজার পূর্ণ দখল নেওয়া হলে দীর্ঘমেয়াদে অঞ্চলটিকে শাসন করা তাদের জন্য বিপজ্জনক ও ব্যয়বহুল হবে। এর মাঝে সম্প্রতি মুসলিম বিশ্বকে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে মিশর ও তুরস্ক। তবে নেতানিয়াহুকে স্থায়ী যুদ্ধবিরতিতে বাধ্য না করতে পারলে গাজা সিটির মতো একসময় গোটা ফিলিস্তিন দখলে নেবে ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। 24 বিলিয়ন কিলোমিটার দূর থেকে পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে 48 বছর আগে তৈরি মহাকাশযান ভয়েজার স্পেস প্রোব। সূর্য থেকে পৃথিবী যত দূরে তার চেয়েও 160 গুণ দূরে আছে যন্ত্রটি। মানুষের তৈরি কোনো বস্তু এর আগে এত দূরে যায়নি, যেখান থেকে আলোর গতিতে তথ্য আসতেও লাগে 22 ঘন্টা। কিন্তু এখনো কিভাবে কাজ করছে মহাকাশযানটি? এর গন্তব্য আসলে কোথায়? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মানব ইতিহাসের এক বিস্ময়ের নাম ভয়েজার। সূর্য থেকে পৃথিবী যত দূরে তার চেয়েও 160 গুণ দূরে আছে এই স্পেস প্রোবটি। মানুষের বানানো কোনো বস্তু এর আগে এত দূরে যায়নি। আলোর গতিতে তথ্য পাঠাতেও সময় নেয় 22 ঘন্টারও বেশি। অথচ মাত্র 68 কিলোবাইট র্যামে চলছে ভয়েজার। শুধু তাই না, এর মধ্যে রয়েছে এলিয়েনদের জন্য বিশেষ বার্তাও। শুরুতে এর মিশন ছিল একেবারে নির্দিষ্ট, কিন্তু সেই মিশন সফল করে 48 বছর পরেও তথ্য পাঠাচ্ছে এই প্রোবটি। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে 1977 সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুইটি ভয়েজার প্রোব, ভয়েজার 1 ও ভয়েজার 2 পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়। এদের প্রাথমিক মিশন ছিল সৌরজগতের দূরের গ্রহগুলোকে পর্যবেক্ষণ করা। প্রথমে এগুলোর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের কাছাকাছি গিয়ে ছবি ও তথ্য পাঠানো। ভয়েজার 1 বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মানুষের তৈরি বস্তু। নাসার তথ্য মতে এটি 2022 সালে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে, অর্থাৎ আমাদের সৌরজগতের সীমানার বাইরে চলে যায়। 2025 সালের হিসেবে ভয়েজার 1 পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। তুলনার জন্য বলা যায়, সূর্য পৃথিবী থেকে মাত্র 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ ভয়েজার 1 এখন আমাদের সূর্যের চেয়েও প্রায় 160 গুণ বেশি দূরে চলে গেছে। ভয়েজার 2ও একই পথে রয়েছে এবং 2018 সালে তার সৌরজগতের সীমানার বাইরে যায়। এই বিশাল দূরত্বের কারণে এদের পাঠানো রেডিও সিগন্যাল পৃথিবীতে পৌঁছাতে প্রায় 22 ঘন্টা সময় লাগে। ভয়েজার মহাকাশযানগুলো বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো এদের পাঠানো অসাধারণ ছবি ও তথ্য। বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড়, শনির বলয়, ইউরেনাসের কৌণিক ঘূর্ণায়ন, নেপচুনের অতি দ্রুত বায়ুপ্রবাহ, এ সবই প্রথমবারের মতো ভয়েজার মিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এমনকি ভয়েজার 1 সৌরজগতের প্রান্ত থেকে পৃথিবীর একটি বিখ্যাত ছবি তোলে, যাকে বলা হয় পেল ব্লু ডট, যা 1990 সালে কার্ল সেগানের অনুরোধে তোলা হয়েছিল। ছবিটিতে পৃথিবী একটি ছোট্ট, প্রায় অদৃশ্য নীল বিন্দুর মতো দেখা যায়। কার্ল সেগানের ভাষায় এই ছোট্ট বিন্দুর মধ্যেই রয়েছে মানবজাতির সমগ্র ইতিহাস, সব যুদ্ধ, সব প্রেম, সব সৃষ্টিকর্ম, যা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কত ছোট। ভয়েজার মহাকাশযানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল গোল্ডেন রেকর্ড। নাসার তথ্য মতে এটি একটি স্বর্ণের প্রলেপ দেয়া তামার ডিস্ক, যাতে পৃথিবীর বিভিন্ন ভাষায় শুভেচ্ছা বার্তা, প্রাকৃতিক শব্দ, সঙ্গীত ও মানুষের ছবি রেকর্ড করা আছে। উদ্দেশ্য হলো ভবিষ্যতে যদি কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এটি খুঁজে পায়, তারা যেন পৃথিবী ও মানবজাতি সম্পর্কে কিছু ধারণা পায়। মহাকাশযানটিতে রয়েছে হাই গেইন অ্যান্টেনা, যা ক্ষীণ রেডিও সিগন্যাল পাঠায় ডিপ স্পেস নেটওয়ার্কের গ্রাউন্ড স্টেশনে। এর অনবোর্ড কম্পিউটার সিস্টেমে মাত্র 68 কিলোবাইট মেমোরি রয়েছে এবং তথ্য সংরক্ষণের জন্য টেপ রেকর্ডার ব্যবহৃত হয়। তুলনার জন্য বলা যায়, এখনকার একটি সাধারণ স্মার্টফোনেও অন্তত 128 গিগাবাইট মেমোরি থাকে, যা ভয়েজারের মেমোরির চেয়ে প্রায় 20 লাখ গুণ বেশি।
এমনকি ভয়েজারের পুরো তথ্য টেপ একটি পুরনো 2 GB মেমোরি কার্ডেও অনায়াসে ধারণ করা যাবে। আধুনিক প্রযুক্তির তুলনায় এর ক্ষমতা অতি নগণ্য হলেও সঠিক নকশা ও প্রোগ্রামিংয়ের কারণে এটি আজও কার্যকর। ভয়েজারে সোলার প্যানেল নেই, এটি রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর বা RTG থেকে শক্তি পায়, যা তেজস্ক্রিয়তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। সময়ের সাথে সাথে এই শক্তি কমে যাবে। নাসার তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে ভয়েজার প্রোবগুলো এতটাই শক্তি হারাবে যে বৈজ্ঞানিক যন্ত্র চালু রাখা আর সম্ভব হবে না, এবং তখন পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। যোগাযোগ হারানোর পরেও ভয়েজার প্রোবগুলো নীরব দূত হিসেবে মহাকাশে ভেসে বেড়াবে। এগুলো সৌরজগৎ ছেড়ে কোটি কোটি বছরের জন্য গ্যালাক্সির মধ্য দিয়ে নিঃসঙ্গ পথিকের মতো ছুটে চলবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। চীনের উপকূলবর্তী ফুজিয়ান প্রদেশে এবার ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত জনজীবন। তীব্র দমকা হাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতে নাকাল প্রদেশটি। এর আগে ঘূর্ণিঝড়টি তাইওয়ানে আঘাত হেনেছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবার চীনের উপকূলবর্তী ফুজিয়ান প্রদেশে দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় পদুল। রয়টার্সের তথ্য মতে 14 আগস্ট চীনের ঝাংপু অঞ্চলে এই ঘূর্ণিঝড় দ্বিতীয়বারের মতো ব্যাপক শক্তি নিয়ে আছড়ে পড়ে। ফুজিয়ান আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে ঘূর্ণিঝড়টি পুরো এলাকা জুড়ে তাণ্ডব চালায়। এর আগে গত 13 আগস্ট এই ঘূর্ণিঝড়টি তাইতুং এলাকায় প্রথমবারের মতো আছড়ে পড়ে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চীনের গুয়াংডং, গুয়াংশি, হুনান এবং গুইজৌ প্রদেশগুলোতে প্রবল ঝড় এবং ভারী বৃষ্টি হতে পারে। এটি ফুজিয়ানে দ্বিতীয়বার আছড়ে পড়ার পর এর শক্তি কমে যাবে। ঝাংপু এলাকার ঝাংঝৌ শহরের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ক্যামেরায় দেখা যায় পদুলের আগমনের আগেই সেখানে বাতাসের তীব্র গতিবেগের সাথে ভারী বর্ষণে জনজীবন নাকাল হয়ে পড়ে। ঘূর্ণিঝড়টি ফুজিয়ানের উপকূলে পৌঁছানোর পর এটি শক্তি সঞ্চার করে। এদিকে চীনের জিয়ামেন শহরে বাতাসের গতি অনেক বেশি অনুভূত হয়। জিয়ামেনে বিদ্যুৎ সরবরাহেও বিঘ্ন ঘটে, ফলে সেখানে 660 জনেরও বেশি কর্মী নিয়োগ করে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো। এছাড়া ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ পুনরুদ্ধারে 100টিরও বেশি জরুরি যানবাহন সরবরাহ করা হয়। গত 24 ঘণ্টায় শহরের বিভিন্ন অঞ্চলে 50 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হয়েছে। এদিকে শিশি শহরে উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আসার আগেই 7200 জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া 14 আগস্ট সকালে প্রবল বৃষ্টিপাত হয় হংকংয়েও। এই কারণে সেখানে সর্বোচ্চ মাত্রার বৃষ্টির সতর্কতা জারি করা হয়। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত হংকং জুড়ে সমস্ত আউটডোর মেডিকেল সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে দুর্ঘটনা ও জরুরি সেবা বিভাগ খোলা রাখা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের কারণে নিজেদের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডাক বিভাগও। গত 13 আগস্ট টাইফুন পদুল তাইওয়ানে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে পড়ে। টাইফুনের তাণ্ডবে সেখানে অন্তত 143 জন আহত হন, এমনকি নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। এবার ঘূর্ণিঝড়টি চীনের মাটিতে কতটা ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে তা নিয়েই এখন জনগণের নজর নিবদ্ধ। মাত্র 1 সপ্তাহ আগে গত কয়েক দশকে সর্বাধিক প্রবল বৃষ্টিপাতের রেকর্ডও ভেঙে যায়। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।